হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 এর চ্যাপ্টার 4 শুরু করেছিলাম। ইতিমধ্যে একটি পর্ব আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এবং অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 যে কটি ক্লাস আমরা আপলোড করে দিয়েছি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিই। আমাদের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষণের লক্ষ্য কি? প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষণের লক্ষ্য হলো 1. ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি, ভাষার প্রতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, মৌলিক ভাষা দক্ষতার বিকাশ করা অর্থাৎ শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4টি মৌলিক ভাষা দক্ষতার বিকাশ ঘটানো, ভাব প্রকাশের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করা। এই স্তরে আনন্দময় ভাষা শিক্ষণ জরুরি, অর্থাৎ ভাষাটা এমনভাবে শেখাতে হবে যাতে শিশু তার প্রতি আগ্রহ, আনন্দ এবং তার মধ্যে দিয়ে নিজের ভাষা বা ভাব প্রকাশের কৌশল, ভাষা উচ্চারণ ইত্যাদি ভালোভাবে শিখতে পারে। 2 নম্বর প্রশ্ন, ভাষা দক্ষতা অর্জনের উপযোগিতাগুলি আলোচনা করো। মাতৃভাষার ক্ষেত্রে ভাষা দক্ষতা অর্জনের প্রয়োজন বা উপযোগিতাগুলি হলো, 1 হচ্ছে ভাব বিনিময়ের জন্য নিজের মনের ভাব অন্যর কাছে প্রকাশ করা, সুষ্ঠু আত্মপ্রকাশ, মনোভাব প্রকাশ করা। 3 হচ্ছে বুদ্ধিবৃত্তিক ও মানসিক সামর্থ্যের পরিণমনের জন্য। 4 ঐতিহ্যের সংরক্ষণ এবং সঞ্চালনের অংশগ্রহণ করা। 5 পেশাগত দক্ষতা যথোপযুক্ত হয়ে ওঠে এবং 6 বিভিন্ন ধরনের মূল্যবোধের স্বরূপটি বুঝে নেওয়া ইত্যাদি। তো অর্থাৎ ভালোভাবে নিজের মনোভাব প্রকাশ করা, নিজের মধ্যে যে ভাবনাটি চলছে সেটা আত্মপ্রকাশ করা, নিজের মন, বুদ্ধি এবং মানসিক বিভিন্ন দিকগুলিকে বিকাশ করা বা পরিণমন ঘটানো, ঐতিহ্য, নিজের সংস্কৃতি ইত্যাদি বোঝা, সেটি সংরক্ষণ করা এবং আগামী ভবিষ্যতের মধ্যে সেই ধারণাটি ছড়িয়ে দেওয়ার ক্ষমতা পেশাগত দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমরা ভাষা যদি না বলতে পারি নিজের মনোভাব বোঝাতেই পারবো না। নেক্সট হচ্ছে শ্রবণ দক্ষতা বলতে কি বোঝো? কোনো কিছু কথা, শব্দ, ধ্বনি মনোযোগ দিয়ে কানের সাহায্যে শোনা এবং তার সঠিকভাবে বোঝা এবং অর্থ অনুধাবন করা এবং প্রয়োজনে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে শ্রবণ ক্ষমতা বা শ্রবণ দক্ষতা বলছে। অর্থাৎ কোনো কিছু আমাদেরকে কেউ বলছে সেইটা আমরা ভালো করে শুনছি এবং তারপরে সেই বিষয়টিকে নিজেরা ভালো করে বুঝছি, মনের মধ্যে গাঁথছি এবং তারপর নিজের মতো করে অন্য কাউকে বোঝানোর চেষ্টা করছি। পরের প্রশ্ন হচ্ছে, শ্রবণ দক্ষতা অর্জনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত? শ্রবণ দক্ষতার ক্ষেত্রে যে সকল বিষয়গুলির প্রতি শিক্ষার্থীকে অতীব যত্নশীলভাবে লক্ষ্য রাখতে হয় সেগুলি হলো বার্তাটি ধ্বনিরূপ, অর্থাৎ কিভাবে বার্তাটিকে, ধ্বনিটা কিরকম উচ্চারিত হচ্ছে, উচ্চারণ, অর্থগত দিক, কি বোঝাতে চাওয়া হচ্ছে, প্রসঙ্গ সূত্র, কোন প্রসঙ্গ অনুসারে কিরকম ভাবভঙ্গিমায় সেই ধ্বনিটি উচ্চারিত হচ্ছে, শ্রবণের উদ্দেশ্য অর্থাৎ ধারণা অর্জন বা খুঁটিনাটি বিশ্লেষণ এবং বক্তার উদ্দেশ্য বা অভিপ্রায়, কি বোঝানোর জন্য কি উদ্দেশ্যে কথাগুলি বলছে সেগুলো প্রতি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তবে গিয়ে আমরা বিষয়টি শুনে বুঝতে পারবো যে সে কি বোঝাতে চাইছে, কথাটি দুঃখের কথা না আনন্দের কথা না কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন হলো, শ্রবণের কতগুলি গুরুত্ব আলোচনা করো। শ্রবণ দক্ষতার প্রধান গুরুত্বগুলি হলো, 1 ভাষা শেখার ভিত্তি, শ্রবণ দক্ষতা ভাষা শেখার প্রথম ধাপ, শুনে শুনে শিশু শব্দ বাক্য উচ্চারণ শেখে। 2 হচ্ছে সঠিক বোঝাপড়া গড়ে তোলা, মনোযোগ দিয়ে শুনলে কথার আসল অর্থ বোঝা যায়, ফলে ভুল বোঝাবুঝি কমে। 3 হচ্ছে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে, ভালো শ্রবণ দক্ষতা থাকলে অন্যের কথা বুঝে যথার্থ উত্তর দেওয়া যায়, ফলে যোগাযোগ কার্যকারী হয়ে ওঠে। 4 হচ্ছে শেখার গতি বাড়ায়, শ্রেণীকক্ষে শিক্ষক নির্দেশ ও ব্যাখ্যা ভালোভাবে শুনতে পারলে তাহলেই শেখা সহজ ও দ্রুত হয়। এবং 5 হচ্ছে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে, শোনার বিষয়টি মনে রাখার অভ্যাস গড়ে ওঠে যা মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক সম্পর্ক উন্নতি করে, অন্যের কথা মন দিয়ে শোনার ফলে পারস্পরিক সম্মান ও সম্পর্ক দৃঢ় হয়। এবং 7 হচ্ছে চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়, শোনা তথ্য বিশ্লেষণ করে মতামত গঠন করার ক্ষমতা তৈরি হয়। এই ছিল প্রধান গুরুত্ব। এর পরের প্রশ্ন হচ্ছে, শ্রবণ কয় প্রকার ও কি কি? শ্রবণের প্রকৃতি কয় ধরনের ও কি কি? শ্রবণে 2 ধরনের প্রকৃতি লক্ষ্য করা যায় বা দুটি ধরন লক্ষ্য করা যায়। 1 হচ্ছে একপাক্ষিক শ্রবণ, 2 হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ।
পরের প্রশ্ন হচ্ছে একপাক্ষিক শ্রবণ বলতে কি বোঝো? একপাক্ষিক শ্রবণের ক্ষেত্রে কোনো উৎস থেকে বার্তা শ্রোতার কাছে পৌঁছে যায়। উদাহরণ হিসাবে বলা যায় যে রেডিও ও দূরদর্শন থেকে আগত শব্দ, এয়ারপোর্ট, বাস টার্মিনাস, রেল স্টেশন, বিভিন্ন ক্ষেত্র থেকে কোনো ঘোষণা, টেলিফোন দপ্তরে রেকর্ড করা বক্তব্য এবং শ্রেণীকক্ষের শিক্ষকের বক্তৃতা। এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে যে বক্তা থেকে সরাসরি শ্রোতার কাছে বক্তব্যটি চলে আসছে, এখানে শ্রোতার কোনো ভূমিকা নেই, কেবল তিনি শুনছেন। এটাই হচ্ছে একপাক্ষিক শ্রবণ, অর্থাৎ একজন বলছে এবং একজন শুনছে। সেই সাথে আরেকটি উদাহরণ হচ্ছে একপাক্ষিক শ্রবণের কোনো রাজনৈতিক নেতার রেকর্ড করা ভাষণ ইত্যাদি। এরপরে হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ বলতে কি বোঝো বা উদাহরণ দাও। দ্বিপাক্ষিক শ্রবণ বক্তা ও শ্রোতা উভয়ই কথাবার্তার দ্বারা ভাবের আদান প্রদান ঘটায়। শ্রোতাকে বক্তার অভিপ্রায় বুঝে উত্তর দিতে হয়। অর্থাৎ যখন শ্রোতা ও বক্তা উভয়ই সক্রিয়ভাবে শ্রবণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ একজন কথা বলে এবং অন্যজন মনোযোগ দিয়ে তা শোনে, প্রয়োজনে প্রতিক্রিয়া জানায় বা উত্তর দেয়, এই প্রক্রিয়াকে দ্বিপাক্ষিক শ্রবণ বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে কথা বলা, শোনা, প্রতিক্রিয়া, এই তিনটির সমন্বয় হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ। অর্থাৎ বক্তা কিছু বলছে, শ্রোতা সে শুনছে এবং প্রয়োজনে সে প্রতিক্রিয়া করছে। তো এটাই হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ, দুজনেই কথা বলছে। উদাহরণ হিসাবে বলা যায় যে শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করলে শিক্ষার্থী মন দিয়ে তা শোনে এবং সঠিক উত্তর দেয়, এটি দ্বিপাক্ষিক শ্রবণের উদাহরণ। এছাড়াও দুই বন্ধুর মধ্যে কথোপকথন, শিক্ষক ও শিক্ষার্থীর আলোচনা, প্রশ্ন উত্তর ভিত্তিক ক্লাস, ইন্টারভিউ এবং বর্তমানে বিভিন্ন যে আলোচনা, পডকাস্ট, এগুলোও কিন্তু দ্বিপাক্ষিক শ্রবণ এর উদাহরণ বলা যায়। পরের প্রশ্ন হচ্ছে শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতার ভূমিকা আলোচনা করো। তো শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতাকে নিষ্ক্রিয় মনে হতে পারে, কারণ একজন বলছে একজন শুনছে, তো শ্রোতার কোনো ভূমিকা নেই বলেই মনে হয়, কিন্তু এই বিষয়টি সঠিক নয়। আসলে শ্রোতার অনেক ভূমিকা রয়েছে এবং সে সক্রিয়। তার বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। এক হচ্ছে শ্রোতাকে প্রেরিত বার্তাটির অর্থ উপলব্ধি করতে হয়, যে কে কি বলছে সেটা ভালো করে বুঝে বা বোঝার চেষ্টা করতে হয়। দুই, পূর্বজ্ঞান ও ভাষাগত বোধগম্যতা তাকে কাজে লাগিয়ে শ্রোতার বক্তব্যকে বিশ্লেষণ করতে হয়। তো নিজের পূর্ব অভিজ্ঞতা আর ভাষা সে যতটুকু বোঝে সেটাকে কাজে লাগিয়ে বুঝতে হয় বা চেষ্টা করতে হয় সে কি বলার চেষ্টা করছে, এবং যদি কোনো ভাষা বুঝতে অসুবিধা হয়, অজানা মনে হয়, তাকেও বোঝার চেষ্টা করতে হয় যে কিভাবে কি বলার চেষ্টা করছে এই বক্তব্যটি বা এই শব্দটির দ্বারা। তিন হচ্ছে আগ্রহ ও মনোযোগ সহকারে বক্তব্যটি শুনতে হয়, যদি না ভালো করে শোনা হয় বোঝা যাবে না। চার, শ্রোতার বক্তব্যের ভিত্তিতে উত্তর দিতে হয় এবং বক্তব্যের ভিত্তিতে শ্রোতাকে প্রতিক্রিয়াও ভিন্নভাবে করতে হয়। তো কেউ যদি দুঃখের কোনো বক্তব্য বলে, তাকে নিশ্চয়ই কেউ আনন্দ বা উচ্ছ্বাসের সাথে কোনো উত্তর দেবে না। পরের প্রশ্ন হচ্ছে শ্রবণ কৌশলের ধারণাটি ব্যাখ্যা করো। শোনা তথ্যকে সঠিকভাবে বোঝা, বিশ্লেষণ করা ও মনে রাখার জন্য যে পরিকল্পিত ও সচেতন পদ্ধতি বা উপায় অবলম্বন করা হয় তাকে শ্রবণ কৌশল বলা হয়। অর্থাৎ কোনো একটি তথ্য বা কিছু আমরা শুনছি, সেটাকে সঠিকভাবে বুঝে ভালো করে বিশ্লেষণ করে খুঁটিনাটি জেনে এবং বিষয়টিকে মনে রেখে এবং সেই বিষয়টিকে যাতে আরও ভালো করে অন্য কাউকে বোঝানো যায়, সেই বিষয়গুলি যে প্রক্রিয়া অবলম্বন করতে হয়, যে প্রক্রিয়া তাতে সংযুক্ত করতে হয়, তাকেই শ্রবণ কৌশল বলছে। অর্থাৎ শ্রবণ কৌশল ব্যবহার করলে শ্রোতা মনোযোগ ধরে রাখতে পারে, গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করতে পারে, শোনা বিষয় যথার্থতা অনুধাবন করতে সক্ষম হয়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের নির্দেশনা, গল্প, আলোচনা, বক্তৃতা বুঝে শ্রবণ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ মোট 10টা প্রশ্ন। পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানব।